আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান সুশৃঙ্খল রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগ থেকে এর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, বিদ্যমান ভিসা নীতিমালা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা প্রদান করতে হবে। অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আগমনের উদ্দেশ্যে স্পন্সর, হোটেল বুকিং ও ফিরতি টিকিট যাচাই করে সন্তুষ্ট হলেই ভিসা দেওয়া যাবে। কোনো ধরনের সন্দেহ বা অনিয়ম পাওয়া গেলে অন অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে না। এছাড়া বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনমত যাচাইয়ে গণভোট। এরই মধ্যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সচেতনতা তৈরিতে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং পোশাক কারখানাগুলোর সামনে ব্যানার, ফেস্টুন টাঙানোর কথাও বলেছে সরকার। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের চিঠি পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এতে ব্যক্তির স্বাধীনতা খর্ব হচ্ছে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণভোটে হায়ের পক্ষে প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সরকারি নির্দেশনা অনুযায়ী বাস, ট্রেন, লঞ্চ, ফেরি সহ বিভিন্ন যানবাহনে প্রদর্শন করা হবে লিফলেট, ফেস্টুন। সিটি কর্পোরেশন ও পৌর এলাকার জনবহুল স্থানে বসানো হবে ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। আমরা একটা সার্কুলার পেয়েছি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে, সেটা হচ্ছে 5ই জানুয়ারি সাইন করা, ওই ডেটে সাইন করা। তারই অংশ হিসেবে বিজিএমের মাধ্যমে শ্রমিকদের গণভোটের জন্য সচেতনতা তৈরি এবং হ্যাঁ ভোটের ইতিবাচক বার্তা তুলে ধরতে পোশাক শিল্প মালিকদের আহ্বান জানিয়েছে সরকার। পরিবর্তনের জন্য হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। আমরা অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আমরা এটা করেছি এবং এটা স্পষ্ট জায়গায় ঝুলানোর কথা বলা হয়েছে, বিল্ডিংয়ের বাইরে এবং রিসেপশন এরিয়া 2 জায়গায় এবং হেড অফিসে এই 2টা জায়গায় এটা ঝুলানোর জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেটার আলোকে আমরা সবগুলো ফ্যাক্টরিতে এটা প্রতিপালন করা হয়েছে। গণভোটের পক্ষে সচেতনতা তৈরিকে ইতিবাচক বললেও হ্যাঁ ভোটের পক্ষে সরকারের চিঠির সমালোচনা করেছেন সিপিডির এই গবেষণা পরিচালক। গণভোট সংক্রান্ত বিষয়গুলোকে প্রচার চালানো, অর্থাৎ গণভোট একটি হচ্ছে সেটা জনগণকে জানানোর বিষয়টি, সেটা সরকারি উদ্যোগে হতে পারে, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দেওয়া বা না ভোট না দেওয়া এই ধরনের বিষয়গুলো খুবই অযৌক্তিক এবং এই ধরনের ক্ষেত্রগুলোকে যদি কাউকে চাপ দেওয়া হয় এবং সেটি আসলে প্রকারান্তরে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তবে রাজধানী সহ বিভিন্ন পোশাক কারখানায় গণভোট নিয়ে এখনো তেমন কোনো পোস্টার, ব্যানার দেখা যায়নি। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। দেশজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকটে তীব্র ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ, ঢাকার সাভার, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরের কালিয়াকৈরে দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। গ্যাস না পেয়ে বন্ধ হবার পথে রাঙামাটির একমাত্র পরিবহন ব্যবস্থা। ডিলাররা বলছেন, কোম্পানি থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় দাম বেড়েছে খুচরা পর্যায়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত 8 জানুয়ারি পরিবেশকদের হয়রানি ও জরিমানার প্রতিবাদে সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। আমদানি কম থাকার সময় এমন ঘোষণায় বাজারে সৃষ্টি হয় গ্যাসের তীব্র সংকট। পরে সরবরাহ চালুর ঘোষণা দিলেও সমস্যার সমাধান হয়নি। অতিরিক্ত দাম দিয়েও সিলিন্ডার কিনতে পারছে না সুনামগঞ্জের গ্রাহকরা। 1250 পর্যন্ত কিনছি, এখন আমরা 1550 কিনা লাগে। এখন আমরা গরিবের লাগি বেশি গেছে না, গরিব মানুষ ইনকাম কত টাকা গ্যাস কিভাবে ব্যবহার করব। 12 কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য 1306 টাকা হলেও বিক্রি হচ্ছে 2 থেকে 2500-এ। 1306 টাকা যদি হয়ে থাকে এটা তো আর আমরা জানিলাম না। এখন তারা যদি আমরা তোমরা 1400 টাকা দিয়ে কিনতে হইবে, কিন্তু আমরা কিনা লাগবেই। এদিকে তরল গ্যাসের সংকটে বন্ধের পথে রাঙামাটির একমাত্র পরিবহন ব্যবস্থা সিএনজি। শহরের 3টি গ্যাস পাম্পই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গ্যাস থাকলে আমরা চালাতে পারবো, গ্যাস না থাকলে আমরা কিভাবে চালাবো? 15-20 মিনিট যাবত একটা সিএনজিও পাচ্ছি না।
গ্যাস নেই, সিএনজির সংকট। ঢাকার সাভারে গ্যাস সংকটের কারণে রান্নার জন্য বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মাটির চুলা। 1200 টাকা 1100 টাকা গ্যাস ছিল, এখন 2000 টাকার উপরে গ্যাস হয়ে গেছে। মানুষ সরকারি গ্যাসও ব্যবহার করতে পারছে না, এদিকে এলপি গ্যাসও যদি এরকম দাম বেড়ে যায় তাহলে মানুষ কি করবে। খুচরা বিক্রেতাদের অভিযোগ দাম বেশি থাকায় ডিলাররা সরাসরি গ্রাহকদের গ্যাস বিক্রি করছেন। এখন আর তারা আমাদেরকে মাল দেয় না, তারা বলে মাল আসে না, কিন্তু তাদের কাছে মাল আছে। তারা খুচরা বিক্রি করতেছেন 2000 করে। গোডাউনে মনে করেন তালা মারা রেখে দিয়েছে, ওটি মনে করেন ওনারা দেয় না, আমাদেরকেও দেয় না, আমার ফোন দিলেও আমাদেরকে দেয় না। ন্যায্য দামে গ্যাস বিক্রি নিশ্চিতে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযান আসলে অব্যাহত থাকবে এবং উপজেলা প্রশাসন থেকেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। গাজীপুরের কালিয়াকৈরে অনেক দোকানের দুর্লভ সিলিন্ডারের দেখা মিললেও দাম অনেক, কিনতে পারছে না নিম্ন আয়ের মানুষ, আর এই সুযোগে দাম বাড়াচ্ছেন ডিলাররা। একটা গ্যাসের বোতল 1800-1900 টাকা দিয়ে আমাদের গার্মেন্টস কর্মীদের কেনার মতো সামর্থ্য নাই। সমস্যা হচ্ছে, গ্যাসের দামটা যদি নিয়ন্ত্রণে আনতো তাহলে আমরা সবাই খুশি হতাম। আমাদেরও কর্মচারী লোকজন নিয়ে আমরা খুব বিপদের মধ্যে আছি। উপজেলা প্রশাসন বলছে বাড়তি দামে গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত যাচ্ছে, মনিটরিং করছে। এছাড়া গত পরশুদিন ভোক্তা অধিকার এসে তাদেরকে জরিমানা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোকানে দোকানে ঘুরে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন ডিলাররা। ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে যে টোটালি আমাদেরকে লিকুইড দিচ্ছে না। আজ থেকে 4 দিন আগে কিছু গ্যাস পেয়েছি, সেই অনুযায়ী কোম্পানির নির্ধারিত মূল্য অনুযায়ী সরবরাহ করেছি। কোম্পানিতে নাকি মাল নাই, ডিলারের কাছে মাল নাই। সরকারি দামে গ্যাস বিক্রি নিশ্চিতে মনিটরিং এর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে দ্রুত সংকটের সমাধান না হলে ভোগান্তি আরো দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, গ্যাস সংকট নিয়ে কি বলছেন গ্রাহক ও ব্যবসায়ীরা? সরকারের কোনো মনিটরিং দেখছেন কিনা জানাবেন। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের নেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে কিন্তু তরল যে গ্যাস, এলপিজি গ্যাস, সেটার সংকট। এবং এখানকার যে ব্যবসায়ীরা কিংবা ক্রেতা রয়েছেন, আমি ব্যবসায়ীর সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে তাদের যেই কোম্পানি সরবরাহ দিচ্ছে না, যার ফলে কিন্তু তারা খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস বিক্রি করতে পারছেন না। কিংবা খুচরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা যে অভিযোগটা করছেন যে আসলে এখানকার যেই 2-3 জন ডিলার রয়েছেন আখাউড়ায়, এই ডিলার কাছ থেকে তারা গ্যাসের বোতল পাচ্ছে না, যার ফলে কিন্তু তারা সেটি বাজারজাত করতে পারছেন না, ভোক্তাদের কাছে দিতে পারছেন না। এবং যেই কয়েকটি জায়গায় কিছু গ্যাস পাওয়া যাচ্ছে, তারা কিন্তু অতিরিক্ত মূল্য দিয়ে গ্যাসগুলো বিক্রি করছেন। অর্থাৎ সরকারি মূল্য আপনি জানেন যে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ডিলাররা 100 থেকে 150 টাকা লাভে কিন্তু তারা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে। এবং খুচরা বিক্রেতারা কিন্তু সেগুলো 2000 থেকে 2500 টাকা করে বিক্রি করছে। এবং যারা একেবারেই এই গ্যাসের উপর নির্ভরশীল, তারা কিন্তু বাধ্য হয়ে এই গ্যাসের বোতল কিন্তু কিনতে হচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু আমি উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাপসী রাবি, ওনার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে তিনি একেবারেই যেন ন্যায্য দামে, অর্থাৎ সরকারি নির্ধারিত যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই নির্ধারিত দামে যেন ভোক্তারা গ্যাসের বোতল কিনতে পারে, সেজন্য কিন্তু তিনি উপজেলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে এবং ডিলার সহ খুচরা বিক্রেতারা যারা রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি বাজার মনিটরিং করছেন। এবং এই যে বাজারের মনিটরিং সেটা অব্যাহত থাকবেন বলেও কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। তো সিনথিয়া, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে গ্যাসের যেই দরদাম, এই নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, জেলাতে গ্যাসের সংকটের আজ কি অবস্থা? প্রশাসনের কি কোনো তৎপরতা দেখছেন কিনা জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকুরে, যে গ্যাস সিলিন্ডার, এলপি যে সিলিন্ডার, সেই সিলিন্ডার একটি ব্যবসায়ীর দোকানের সামনে। আপনাকে বলি যে আসলে এই এলপি গ্যাসের সংকট কিন্তু কালিয়াকুর এখনো কাটিয়ে উঠতে পারেনি বলে গ্রাহকরা জানিয়েছেন। আপনারা জানেন যে কালিয়াকুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রায় লাখ লাখ মানুষের বসবাস। আর এইসব ক্ষুদ্র যে শ্রমিক রয়েছে, তারা কিন্তু এলপি গ্যাসের মাধ্যমে তারা রান্নাবান্না করেন, যার ফলে রান্নাবান্না করে তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন। এবং এই সিলিন্ডার বর্তমানে সরকারি যে দাম নির্ধারণ করে দিয়েছে, সেই নির্ধারণের চেয়েও কিন্তু বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা। এদিকে গ্রাহকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 1600 টাকা দিয়ে ডিলারদের কাছ থেকে কিনলেও তারা কিন্তু কেনার যে রসিদ
সেই রসিদ কিন্তু তাদেরকে দিচ্ছে না। এবং খুচরা যে ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছেন 1600 কিনলে তাদেরকে 1700-1800 টাকা বিক্রি করতে হয়। এদিকে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের বাজার মনিটরিং এর ব্যবস্থা রয়েছে। তারা মাঝে মাঝে এই ভোক্তা অধিকারের লোকজন কর্মকর্তা নিয়ে তারা কিন্তু বাজার অভিযান চালাচ্ছেন। তবে আমি গ্রাহকের সাথে কথা বলছি, তারা কিন্তু ন্যায্য মূল্য যে সরকারের ন্যায্য মূল্য বেঁধে দিয়েছে সেই দামে কিন্তু তারা এই গ্যাস সিলিন্ডার পাচ্ছে না বলে তারা জানিয়েছেন। এদিকে যে ব্যবসায়ী সিন্ডিকেট ডিলার রয়েছে তারা কিন্তু একটি সিন্ডিকেট করেছে, সবার গ্যাসই কিন্তু একই রেটে বিক্রি হচ্ছে এবং গুডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস সিলিন্ডার রয়েছে, তারপরেও তারা কিন্তু দাম বৃদ্ধিতে দিচ্ছে বলে জানিয়েছেন। জি সিনথিয়া, এই ছিল এলপি গ্যাস নিয়ে কালিয়াকৈর থেকে সর্বশেষ। ধন্যবাদ। এতদিন গোপনে চাঁদাবাজির শিকার হলেও এবার মুখ খুলেছেন রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আব্দুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে। কিচেন মার্কেটের স্থায়ী 832টি দোকান থেকে চাঁদাবাজির পাশাপাশি অস্থায়ী দোকান থেকেও চাঁদা আদায় করতেন আব্দুর রহমানরা। আর চাঁদা না দিলে দোকানে তালা লাগানো, ব্যবসা বন্ধ করে দেওয়া সহ দিত হত্যার হুমকি। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দেখুন এয়ার বাদলের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট, যার মূল অবকাঠামোর বাইরেও গড়ে উঠেছে বহু দোকান। 5 আগস্টের পরে এসব দোকানদাররা হচ্ছেন ব্যাপকভাবে চাঁদাবাজির শিকার। মাছ বাজারে বটি নিয়ে বসে মাছ কেটে জীবিকা নির্বাহ করা এসব ব্যক্তিরাও বাদ যাননি চাঁদাবাজি থেকে। বটি হিসেব করে প্রতি মাসে চাঁদা দিতে হয় তাদের। আমি মাছ কাটি, ওই 80 মহিলার টাকা 45,000 টাকা আইতো, এন থেকে 20,000 টাকা আমরা পাইতাম আর 25,000 টাকা ওরা নিয়ে যেত। বাদ যায়নি মাছ বাজারে বরফ বিক্রেতাও। বরফ ব্যবসায়ী 5 তারিখের পর থেকে এককালীন 40,000 টাকা নিছে আব্দুর রহমান। চাঁদা না দেয়ায় প্রতিষ্ঠানের তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ প্যাকেজিং ব্যবসায়ীদের। পরে 7 লাখ টাকায় তালা খোলেন তারা। আমি দিয়েছি হলো আপনার 45,000। আমাদের প্যাকেটের দোকান থেকে তাদের প্রায় 7 লাখ টাকার মতো নিচে। সব ব্যবসায়ী মিলা আমার ভাগে 1,20,000 টাকা গেছে। চাঁদা দেয়া থেকে বাদ যায়নি পাখির খাবারের বিক্রেতাও। আমার থেকে 50,000 টাকা নিছে। আমি এমনকি টয়লেটও গুদাম হিসেবে ভাড়া দিয়ে টাকা হাতিয়ে নেয় চক্রটি। ভাড়া দিতে বাদ রাখেনি টয়লেটের পাশের খালি জায়গাটুকুও। এটা 5 আগস্টের পরে এটার পুরা ভাড়াটা আব্দুর রহমানে নিয়েছিল। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা না দিলে মিলত জুলুম, নির্যাতন ও মেরে ফেলার হুমকি। জোরপূর্বক চাঁদা স্বরূপ 2 লাখ টাকার চেক নিছে, নিয়ে ওইটার জন্য আমার যেহেতু টাকা ছিল না, তারপরে আমি চেক দিতে বাধ্য হয়েছি। এক লোকের মাধ্যমে এটা ফয়সালা করে 50,000 টাকা দিই। ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলায় এবং মামলা করায় আপাতত পালিয়ে যায় আব্দুর রহমান সহ তার সাঙ্গপাঙ্গরা। মানুষ ছোট থেকে এই মার্কেটে ঠিক আছে বড় হয়েছে। আমার গাজীপুর একটু জায়গা ছিল, জায়গাটা ঠিক আছে আমি বিক্রি করে আমি ওই দোকানটা কিনছি। কেনার পরে আমি যারতে কিনছি ওনারা বললাম যে নামজারি করে দেন। সে আমারে বলল, বাবা এটা আমি নামজারি করে দিতে পারবো না। রহমান বলছে আমার কাছে না আসা পর্যন্ত আপনি এই যে নামজারি করে দিবেন না। এসব অভিযোগের বিষয়ে আব্দুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। এআর বাদল, RTV, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতার প্রভাবে বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে ধস নেমেছে। গত 6 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 1,000 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, শুল্কায়ন প্রক্রিয়া জটিলতা, সীমান্তে পণ্যবাহী ট্রাক খালাসে ধীর গতিতে আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। বন্দরে ব্যবসা বাণিজ্যের প্রসার কমায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। বেনাপোল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়েছে যশোরের বেনাপোল স্থলবন্দরে। 2025-26 অর্থবছরের প্রথম 6 মাসে 4,133 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে মাত্র 3,120 কোটি টাকা, ঘাটতি 1,013 কোটি টাকা।
2024-25 অর্থ বছরে প্রতিদিন গড়ে 450 থেকে 500 পণ্যবাহী ট্রাক বেনাপোলে প্রবেশ করলেও বর্তমানে তা নেমেছে 300 থেকে 350-তে। সেই সঙ্গে কমেছে আমদানির পরিমাণও। আমদানিকারক ও C&F ব্যবসায়ীরা বলছেন, শুধু আন্তর্জাতিক সম্পর্কের অবনতি নয়, কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ জটিলতা আমদানি কমে যাওয়ার বড় কারণ। 5ই আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। অবনতির কারণে আমদানি রপ্তানি কিছুটা কম হচ্ছে, সে কারণেই বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অনেক হয়রানিমূলক অভিযোগ থাকে সবসময়, এটাও মূল কারণ। এসবের কারণে বিভিন্ন আমদানিকারক এই স্থলবন্দর বেনাপোল কাস্টম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দুই সরকারের মাধ্যমে সম্পর্কের টানাপোড়েনের কারণে আমদানির পরিমাণ অনেক কমে গেছে। দুই দেশের সাথে সম্পর্ক উন্নতি করলে বা উন্নতি হলে যে রাজস্ব ঘাটতি এটা কেটে যাবে। শুল্কায়ন প্রক্রিয়া সহজ এবং দ্রুত পণ্য খালাস করা গেলে আমদানির সঙ্গে রাজস্ব বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার। আমাদের রাজস্ব অর্জন হয়েছে 3120 কোটি টাকা। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। দ্রুত এ বিষয়ে নজর না দিলে রাজস্ব ঘাটতি তলানিতে গিয়ে ঠেকবে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ, নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইরানে হামলা না চালাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছে সৌদি, ওমান ও কাতার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের সঙ্গে সম্পর্ক অবনমনে আরও এক ধাপ এগোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানিদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা বলেন ট্রাম্প। আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম টুকে রাখুন। ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের সব ধরনের সহায়তা করবে যুক্তরাষ্ট্র, যদিও কী ধরনের সহায়তা করা হবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা করেননি ট্রাম্প। বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল থাকবে বলেও জানান ট্রাম্প। ইরানের অভিযোগ, দেশটিতে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ আছে। এর মধ্যেই উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কয়েকটি দেশ। ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স এবং শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছে দেশগুলো। এদিকে ইরানে হামলা না চালাতে ট্রাম্প প্রশাসনের জোর চেষ্টা চালাচ্ছে 3 উপসাগরীয় আরব দেশ, সৌদি আরব, ওমান ও কাতার। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সৌদি কর্মকর্তারা ইরানকে আশ্বস্ত করেছেন ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক সংঘাতে জড়াবে না তারা। মার্কিন বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলেও জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইরানে নেতৃত্ব শূন্যতা তৈরি হলে দেশটি লিবিয়া বা সিরিয়ার মতো গৃহযুদ্ধের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আহমেদ, RTV। দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ওঠানামা করছে। কোথাও বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, কোথাও সূর্যের দেখা মিললেও ঠান্ডা কমছে না। এমন আবহাওয়ায় মানুষের পাশাপাশি গবাদি পশু এবং বিপাকে পড়েছে পশু পাখিরাও। এর মধ্যে পঞ্চগড়ে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে 10.2 ডিগ্রি সেলসিয়াস, পাবনা, ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় 10.8 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ও এর আশেপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াসে। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যেও 2025 সালের তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বরে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বছর ব্যবধানে বেড়েছে প্রায় 202%। এতে বিনিয়োগকারীদের আস্থার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে নিট FDI প্রবাহ দাঁড়িয়েছে 315.9 মিলিয়ন মার্কিন ডলার। আগের বছর একই সময়ে এই অঙ্ক ছিল 104.33 মিলিয়ন ডলার। এ সময় FDI এর সব উপাদানে উন্নতি হয়েছে।
আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান পরিচালনার দাবি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বুধবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, মিনিয়াপলিস এলাকায় প্রায় ৩,০০০ কাস্টমস এজেন্ট ও আইস কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। সম্প্রতি ফেডারেল এজেন্টের গুলিতে নারী বিক্ষোভকারী নিহত হওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে। মঙ্গলবার অভিবাসী অভিযানের প্রতিবাদে ক্লাস বর্জন করে মিনেসোটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে ফেডারেল কর্মকর্তারা। গাজায় তীব্র শীতকালীন ঝড় আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ হারিয়েছে অন্তত 5 ফিলিস্তিনি। প্রবল বাতাসে অস্থায়ী তাঁবুর ওপর 8 মিটার উঁচু দেয়াল ধসে পড়ে নিহত হয়েছে 4 জন। এ ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। গাজার শিফা হাসপাতাল কর্তৃপক্ষ আল জাজিরাকে জানায়, চরম শীতের কারণে হাইপোথার্মিয়ায় মারা গেছে 1 বছর বয়সী আরও এক শিশু। অব্যাহত ইসরায়েলি হামলা ও মানবিক সহায়তার ঘাটতির কারণে শীতের ঝড় বৃষ্টি মোকাবেলায় প্রয়োজনীয় আশ্রয় পাচ্ছে না গাজার অধিকাংশ মানুষ। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজা জুড়ে তাঁবু, শীতবস্ত্র, খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। খেলার খবর। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বুধবার ঢাকা আসছে বিশ্বকাপ ট্রফি। একদিনের সংক্ষিপ্ত সফর শেষে বুধবার সন্ধ্যায় ট্রফিটি ঢাকা বাংলাদেশ ছাড়বে। এদিন দুপুরে রাজধানীর একদিন 5 তারকা হোটেলে ট্রফি ট্যুর পার্টনার কোকা-কোলার অধীনে নির্দিষ্ট সংখ্যক মানুষ সোনালী ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে। এর আগে শনিবার সৌদি আরব থেকে শুরু হয়েছে এই ভ্রমণ। 30টি ফিফা সদস্যভুক্ত দেশে 75টি স্থানে বিরতি দেবে এই ট্রফি। 150 দিনের এই ভ্রমণ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে গিয়ে শেষ হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও বাকি 2 আয়োজক মেক্সিকো ও কানাডাতেও যাবে সোনালী ট্রফি। দর্শক, হজরত শাহজালাল বিমানবন্দরে আছে আমাদের সহকর্মী রাফি আমিন, চলে যাচ্ছি সেখানে। আর রাফি, ট্রফি কখন আসবে? ট্রফি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। যেমনটা আসলে বলছিলেন যে ট্রফির কথা, ফিফা বিশ্বকাপের ট্রফি, আমরা জানি যে আসলে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদা ট্রফি যেটা, সেটা কিন্তু বাংলাদেশে এসে পড়েছে এবং ঢাকায় 9:50 নাগাদ কিন্তু এই ট্রফিটা এসেছে। এবং ইতোমধ্যে আসলে যে একটা অনুষ্ঠান করার কথা ছিল, সেই অনুষ্ঠানের একটা ব্যাপার, সেটা কিন্তু ভিতরে একটা অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে কোকা-কোলার যে আসলে নিবেদিত যে আয়োজনটা আসলে চলছে, সেখানে কিন্তু বাফুফের সভাপতি এবং একই সাথে জামাল ভুঁইয়া এবং মুরসালিনের থাকার কথা রয়েছে। যদিও আমরা ঠিক এই মুহূর্তে আসলে বলতে পারছি না ভিতরে অনুষ্ঠানটা হচ্ছে, এবং এই অনুষ্ঠানটা কিন্তু শেষ হওয়ার পর এইখান থেকে কিন্তু ট্রফিটা নিয়ে যাওয়া হবে রেডিসন ব্লুতে, এবং সেখানে কিন্তু সাধারণ দর্শকদের জন্য একটা সেশন রাখা হবে, যেখানে দর্শকরা এই ট্রফিটা আসলে দেখতে পারবেন। তবে সকলের জন্য আসলে মূলত এই ট্রফিটা কিন্তু আসলে আজকে উন্মুক্ত থাকবে না। মূলত কোকা-কোলা লম্বা সময় যাবত একটা ক্যাম্পেইন করেছিল, সেই ক্যাম্পেইনে যারা আসলে বিজয়ী হয়েছিল তারাই কিন্তু আজকের এই ট্রফিতে বা এই ট্রফিটার সাথে আসলে ছবি তুলতে পারবেন। এবং এটা কিন্তু মোটামুটি বলা যায় যে বাংলাদেশে চতুর্থবারের মতন আসলো, এবং এই ট্রফিটার সাথে দর্শকরা প্রায় সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকবে, এবং সেখানে কিন্তু দর্শকরা এই ট্রফির সাথে শিরোপাটার সাথে ছবি তুলতে পারবে। এবং সবকিছু মিলে অবশ্যই বলতে হয় যে বাংলাদেশ যদিও বিশ্বকাপে নেই, তবে বিশ্ব মহাযজ্ঞের এই মর্যাদা ট্রফিটা আসলে যখন বাংলাদেশে আসে, তখন কিন্তু অবশ্যই বলতে হয় যে একটা
বাড়তি একটা অনুপ্রেরণা আসলে বা হয়তো বা কাজ করে দর্শকদের মাঝে কিংবা ফুটবলারদের মাঝেও হয়তো বা একটা সময় বাংলাদেশ এই লাল সবুজ জার্সি পরে হয়তো বা এই শিরোপাটার জন্য মাঠের লড়াই করবে, শুধুমাত্র ছবি তোলার ক্ষেত্রে নয়। সবকিছু মিলে অবশ্যই বলতে হয় যে আমরা বিমানবন্দরে যখন আসলে এসেছি তখন থেকে দেখছি যে আসলে নিরাপত্তা বেশ জোরদার এবং এখানে কিন্তু শিরোপাটা সাজসজ্জার ব্যাপারটা সেটা কিন্তু আসলে দেখতে পারি। এতটুকু বলতে পারি যে এই ট্রফিটা কিন্তু প্রায় 150 দিনের মতো বিশ্বভ্রমণ করছে 30টা অ্যাসোসিয়েট দেশের ফিফার, এবং তার মধ্যে বাংলাদেশ অন্যতম, এবং এটা কিন্তু ইন্ডিয়া হয়ে তারপরে কিন্তু আসলে বাংলাদেশে আসলো। এবং এইটা কিন্তু এই ট্রফির ভ্রমণটা শেষ হবে মূলত মেক্সিকোতে গিয়ে, যেখানে উদ্বোধনী ম্যাচে আজাকাদা স্টেডিয়ামে যেখানে উদ্বোধন ম্যাচ হবে বিশ্বকাপে, সেখানে গিয়ে আসলে এই ট্রফির ভ্রমণটা থামবে। গত 3 জানুয়ারি এই ভ্রমণটা শুরু হয়েছিল সৌদি আরব থেকে, এবং সেটা কিন্তু এখন বাংলাদেশে রয়েছে। অবশ্যই বলতে হয় যে দারুণ একটা মুহূর্ত বাংলাদেশের জন্য, তবে অবশ্যই লক্ষ্য থাকবে পরবর্তীতে হয়তো বা আমরা এই ট্রফিটা লড়াইয়ের জন্য হয়তো বা আমরা ছবি তুলবো, এরকম কিছু একটা। ধন্যবাদ সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ বিমানবন্দর থেকে। ধন্যবাদ। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচনে এবারে আমি রয়েছি তাহিদুল ইসলাম শুভ, বরগুনা 2 আসন থেকে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, এর সাথে জমে উঠেছে যে আলোচনা ও সমালোচনা, তা নিয়ে আমি আজকে উপস্থিত পাথরঘাটার লিগের পট্টি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কিছু কিছু জায়গায় কিছু পক্ষপাতিত্ব হয় প্রশাসনিক, এই বিষয়গুলো আসলে সংস্কার দরকার। এই সংস্কার না হলে আসলে বিষয়গুলো খুবই সমস্যার মধ্যে পড়বে, সামনে নির্বাচনের প্রভাবটা খুবই বেশি পড়বে। আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ তরুণ এবারে ভোট নিয়ে খুব আগ্রহী, কারণ তারা গত 17 বছর ভোট দিতে পারেন। আমি নিজেও সেই 2014 সালে ভোটার হয়েছে, এখন পর্যন্ত আমি ভোট দেইনি। তো আমার মতন এভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ আছে যারা কখনো ভোট দিতে পারেনি। বিদেশে যারা আসবেন তাদের আসলে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীর পক্ষে তারা আসবেন না। অবশ্যই তারা চাইবেন যে নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচনে অংশগ্রহণ করতেছে বড় 2টা দল, 2 দলই একটা অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে, সেক্ষেত্রে এ ধরনের সংঘাতমূলক কোনো আচরণ আশা করা যাচ্ছে না। নির্বাচনী যে একটা পরিবেশ বা আমেজ, এটা মনে হয় যে সুদীর্ঘ 1.5 যুগ পরে ফিরে আসছে, এবং আমি মনে করি যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে যেখানে জনগণ আসলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন এই পর্যন্তই ছিল আজকের পর্ব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নির্বাচনী তথ্য পেতে RTVর সাথেই যুক্ত থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।